আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা সাহিত্য তত্ত্ব কথা আলোচনা করছিলাম। সাহিত্য তত্ত্বকথা বিষয়ের যে 4টি অধ্যায়, সাহিত্যের রূপ, ছন্দ, অলঙ্কার এবং রসতত্ত্ব, এর মধ্যে আমরা গত 3টি ক্লাসে সাহিত্যের রূপ সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি দ্বিতীয় অধ্যায় ছন্দ সম্পর্কে আলোচনা করব। তো শুরু করছি সাহিত্য তত্ত্বকথা ক্লাস নং 4, বিষয় ছন্দ। আমাদের আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে ছন্দের মধ্যে ধ্বনি, অক্ষর, মাত্রা, পর্ব, পংক্তি, চরণ, স্তবক, লয় বা গতি। তো আমরা ছন্দ বিষয়ে আলোচনা করছি। ছন্দ কি? ছন্দ অর্থ গতি সৌন্দর্য। সাহিত্যে এর অর্থ ভাষাগত ধ্বনি সৌন্দর্য। আসলে এটা একটা পূর্ণ ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য ও তরঙ্গায়িত ভঙ্গি, যাকে সহজ কথায় বলা যায় পরিমিত একটি পদবিন্যাস বা সিনট্যাক্স। পদসমূহকে যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চারিত হয়ে বাক্য শ্রুতিমধুর হয় এবং সহজে চিত্তে রসের সঞ্চার করে, তাকে ছন্দ বলা হয়। আমি আবারও বলছি, পদসমূহকে যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চারিত হয়ে বাক্য শ্রুতি মধুর হয় এবং সহজে মনের মধ্যে রসের সঞ্চার করে, তাকেই ছন্দ বলে। ছন্দের সংজ্ঞা হিসেবে অনেক মনীষী অনেক ধরনের কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেওয়ার জন্যই ছন্দ। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন বাক্যস্থিত পদগুলোকে যেভাবে সাজালে বাক্যটি শ্রুতিমধুর হয় ও তাহার মধ্যে ভাবগত ও ধ্বনিগত সুষমা উপলব্ধি হয়, পদ সাজাবার সে পদ্ধতিকে বলা হয় ছন্দ। আবার প্রবোধ চন্দ্র সেন অত্যন্ত ছোট একটি বাক্যের মধ্যে ছন্দ কি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন ছন্দ পরিক্রমায় তিনি বলেছেন সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত বাঁক বিন্যাসের নামই হচ্ছে ছন্দ। এভাবে অনেকে অনেক কথা বলেছেন। আমরা এগুলো বইয়ে বিস্তারিত দেখব। আপাতত আমরা ছন্দ কি সেটা জানার জন্য যে সংজ্ঞাটা ফলো করব সেটা হচ্ছে পদসমূহকে যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চারিত হয়ে বাক্য শ্রুতিমধুর হয় এবং সহজে রসের সঞ্চার হয়, তাকেই ছন্দ বলে। এখন আমরা জানব ছন্দের প্রয়োজনীয়তা। ছন্দ কেন? ছন্দের প্রয়োজনীয়তা কোথায়? আমাদের মনে রস আস্বাদনের যে অনুভূতি, তাকে পরিতৃপ্ত করবার জন্যই ছন্দের প্রয়োজন। ছন্দ কবিতার দেহে সৌন্দর্য দান করে, ভাষাকে শ্রুতিমধুর করে তোলে, ভাবকে হৃদয়ে পৌঁছে দিতে এবং মনে রসের উদ্রেক করতে সহায়তা করে। ছন্দ কেবল ভাষার ধ্বনি প্রবাহে সৌন্দর্যই সৃষ্টি করে না, ভাষাকে অর্থের বন্ধন থেকে মুক্ত করে কবিতার বাক্যে অর্থাতীত ভাব ব্যঞ্জনার সৃষ্টি করতেও সহায়তা করে। ছন্দ কবিতার ভাষাকে সরস ও বেগবান করে তোলে। ছন্দ মানব মনের ভাব প্রকাশের জন্য ব্যবহৃত বাক্য রসাত্মক করে তোলে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কবিতার শরীরে দোলা লাগাবার বিশেষ রীতি বা কৌশলী হচ্ছে ছন্দ। বাংলা ছন্দের উপাদান। বাংলা ছন্দে বিভিন্ন উপাদান রয়েছে, যেমন হচ্ছে ধ্বনি, অক্ষর, মাত্রা, জ্যোতি, ছেদ, পর্ব, চরণ, পংক্তি, স্তবক ইত্যাদি। এগুলো সব মিলিয়ে হচ্ছে ছন্দ। আমরা সংক্ষিপ্তভাবে একটি একটি করে আলোচনা করে যাব। প্রথমে আসছি ধ্বনি। ধ্বনি কি? ইংরেজি সাউন্ড এর বাংলার প্রতিশব্দ হচ্ছে ধ্বনি। আঘাতপ্রাপ্ত কোনো বস্তুর কম্পনের ফলে ধ্বনি উৎপন্ন হয়। এস.এম. আব্দুল লতিফ তার ছন্দ পরিচিতি গ্রন্থে ধ্বনির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কম্পমান বস্তু বায়ু স্তরে বা অন্য কোনো পদার্থে শ্রুতিগ্রাহ্য যে স্পন্দন তোলে, তাকেই ধ্বনি বলে। কেমন? এ হচ্ছে ধ্বনি। আমরা এখন যাব অক্ষরে। অক্ষর কি? অক্ষর কি? সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফকে বোঝালেও অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমর্থক শব্দ নয়। আমি বাক্যটা আবার বলছি। সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফকে বোঝালেও অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমর্থক শব্দ নয়। অর্থাৎ বর্ণ এবং অক্ষর এক নয়। বর্ণ এক জিনিস, অক্ষর আরেক জিনিস।
আপনারা হয়তো ভাবছেন যে এ পর্যন্ত আপনি জেনে এসেছেন শব্দ মানে বর্ণ এবং অক্ষর এক, কিন্তু আজকে অক্ষর এবং বর্ণ ভিন্ন জিনিস, এটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে। আসলেও তাই, আমরা একদিন ভুল জেনে এসেছি, আপনারা ভুল জেনে এসেছেন। বর্ণ হচ্ছে বর্ণ, যেমন সরে ও সরেয়া, ক খ, এগুলো হচ্ছে বর্ণ। আর অক্ষর হচ্ছে ভিন্ন জিনিস। বাংলা ভাষায় অক্ষর কথাটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কখনো অক্ষর শব্দের অর্থ ধ্বনি, কখনো ধ্বনির লিপিচিহ্ন বা হরফ, আবার কখনো শব্দের ক্ষুদ্রতম উচ্চার্য অংশ সিলেবল। অক্ষর কি, এক কথায় যদি আমি বলি তাহলে বলতে হয় স্বল্পতম সময় বা পরিশ্রমে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। আমি অক্ষরকে আরেকটু ভালোভাবে বোঝাবার জন্য একটি নোট দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখুন। অক্ষর কাকে বলে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উৎপন্ন ধ্বনিকে অক্ষর বলে। কেমন? আরেকটু বোঝাবার জন্য একটি উদাহরণ আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে একটি বাক্য, যেমন ধরুন আমার সোনার বাংলা। এখানে বাক্যটিতে মোট অক্ষর আছে 6টি। কিভাবে হলো? নিচে দেখুন, আমার, এখানে আ একটি অক্ষর, মার একটি অক্ষর, আবার সোনার শো একটি অক্ষর, নার একটি অক্ষর, আবার বাংলা বাং একটি অক্ষর, লা একটি অক্ষর। অর্থাৎ স্বল্পতম সময় বা পরিশ্রমে যে ধ্বনি উচ্চারিত হয়, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উৎপন্ন ধ্বনিকে অক্ষর বলে। বাকযন্ত্রের স্বল্পতম, বাক, আ, মার, আমার, আমার একটি শব্দ, এখানে আ মার, এখানে আমি যদি আ বলি এটি একটা শব্দ। আবার মার, মার আমি এখানে থামলাম, বয়সীয় রণ নিচে হসন্ত দিয়ে থামলাম। আমরা আবার আরেকটি উদাহরণ দেখি, সেটা হচ্ছে আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। এখানে দুটি কঠিন শব্দ নেওয়া হয়েছে, উন্মাদ এবং ঝঞ্ঝা। উন্মাদ, উন্মাদ, উন একটি শব্দ, মাদ একটি শব্দ, একটি অক্ষর। আবার ঝঞ্ঝা, ঝন একটি অক্ষর, ঝা একটি অক্ষর। কেমন? অক্ষর দুই প্রকার, একটি হচ্ছে মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর। উপরের যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলোর মধ্যে দেখুন, যে উদাহরণগুলোর মধ্যে হসন্ত নেই, যেমন আমার আ, আর নিচে কোনো হসন্ত নেই, অর্থাৎ এই আ যেতেই থাকবে, আমি যে পর্যন্ত না থামবো সে পর্যন্ত আ যেতেই থাকবে। এটা হচ্ছে মুক্তাক্ষর, অর্থাৎ মুক্ত, এর কোনো বন্ধন নেই। আবার বদ্যাক্ষর হচ্ছে যে শব্দগুলো, যে অক্ষরগুলোর নিচে হসন্ত আছে, হসন্ত দিয়ে আমরা শব্দটিকে আটকে দিয়েছি। মার, বাং, উন, মাদ, ঝন, এগুলো এখানে থেমে যাচ্ছে। এই যে থেমে যাচ্ছে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে বদ্ধ, এগুলো হচ্ছে বদ্যাক্ষর, এর জন্যই থেমে যাচ্ছে। তাহলে আমাদেরকে মুক্তাক্ষর চিনতে হবে, বদ্যাক্ষর চিনতে হবে। এই দুটি চিনলে আমরা অক্ষরগুলোকে চিনতে পারবো, এবং আমরা অক্ষর যত ভালো চিনব তত ভালো আমরা ছন্দ বুঝব। কেমন? তো অক্ষর আমাদেরকে জানতে হলে আপনাদেরকে অক্ষর ভাঙতে হবে। আজকে থেকে অক্ষর ভাঙা শিখতে হবে। বইয়ের মধ্যে একটি খাতার মধ্যে একটি লাইন লিখুন, যে কোনো একটি শব্দের লাইন লিখুন, আপনার নাম লিখুন, আপনার গ্রামের নাম লিখুন, বা একটি বাক্য লিখুন বাংলায়। বাক্যটি লিখে এই অর্থ মানে অক্ষরগুলো ভাঙার চেষ্টা করুন। যেমন সাহিত্য শব্দটি আমি ভাঙছি, সাহিত্য, 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 এখানে 3টি অক্ষর, সা একটি অক্ষর, হিত একটি অক্ষর, তো একটি অক্ষর, সাহিত্য 3টি অক্ষর। এভাবে অক্ষরগুলো আপনাকে ভাঙতে হবে। যত ভালো আপনি অক্ষর ভাঙতে পারবেন, আপনি মুক্তাক্ষর এবং বদ্যাক্ষরের পার্থক্য যত ভালো বুঝতে পারবেন, তত ভালো আপনি ছন্দ সম্পর্কে জানতে পারবেন। এবার আমরা অক্ষরের শ্রেণী বিভাগে যাব। অক্ষর কত প্রকার ও কী কী? অক্ষর হচ্ছে মোট 2 প্রকার, স্বরান্ত অক্ষর এবং ব্যঞ্জনান্ত বা হলন্ত বা হসন্ত অক্ষর। স্বরান্ত অক্ষর আবার 2 প্রকার, মৌলিক স্বরান্ত অক্ষর, যৌগিক স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর কি? শুধু স্বরধ্বনি দ্বারা যে অক্ষর গঠিত হয়, শুধু স্বরধ্বনি দ্বারা যে অক্ষর গঠিত হয়, বা যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বলে। যেমন অ, আ, ই, উ। আবার পা, পা দেখুন, পা হচ্ছে প যোগ আ, এই যে আ, এই আ হচ্ছে অক্ষরের শেষে স্বরধ্বনি রয়েছে, আ স্বরধ্বনি, এই জন্য এই পা একটি স্বরান্ত অক্ষর। আবার
খা, খ যোগ আ, খ কিন্তু ব্যঞ্জন শব্দ, ব্যঞ্জন বর্ণ, কিন্তু আ হয়েছে খ যোগ আ, এই আটা হচ্ছে স্বরবর্ণ, এই জন্য এটি হচ্ছে স্বরান্ত অক্ষর। এরকমভাবে আমরা স্বরান্ত অক্ষর চিনতে পারবো। স্বরান্ত অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক স্বরান্ত অক্ষর এবং যৌগিক স্বরান্ত অক্ষর। মৌলিক স্বরান্ত অক্ষর কি? মৌলিক স্বরান্ত অক্ষরকে মুক্তাক্ষরও বলা হয়। স্বরান্ত অক্ষর শুধুমাত্র একটি স্বরধ্বনি বা শেষে অযুক্ত স্বরধ্বনি নিয়ে গঠিত হলে তাকে মৌলিক স্বরান্ত অক্ষর বলে, যেমন অ, আ, ই, উ, ও, হ্যাঁ, এগুলো। এই মৌলিক স্বরান্ত অক্ষরকে মুক্তাক্ষর বলা হয়। এই মুক্তাক্ষরের আরেকটা নাম হচ্ছে বিবৃত অক্ষর বা মুক্ত দল বা অযুগ্ম ধ্বনিও বলা হয়। আবার আরেকটি হচ্ছে যৌগিক স্বরান্ত অক্ষর। উচ্চারণ ভঙ্গির উপর ভিত্তি করে যৌগিক স্বরান্ত অক্ষর হ্রস্ব বা দীর্ঘ হতে পারে। এজন্য এই জাতীয় অক্ষর মুক্তাক্ষর অথবা বদ্যাক্ষর হিসেবে ব্যবহৃত হয়। এই যৌগিক স্বরান্ত অক্ষর কখনো মুক্তাক্ষর হয়, আবার কখনো বদ্যাক্ষর হয়। যেমন হচ্ছে ওই, ওই শব্দটি ও এবং হ্রস্বই, ওই, ওই কিন্তু বদ্যাক্ষর। এখানে দুটি কিন্তু স্বরবর্ণ, এটা হচ্ছে স্বরান্তিক বদ্যাক্ষর। আমরা দ্বিতীয় ভাগে চলে যাব, ব্যঞ্জনান্ত বা হলন্ত। সহজ ভাষা যাকে বলা হয় হসন্ত অক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। শেষে ব্যঞ্জন বর্ণ দিয়ে যেসব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে ব্যঞ্জনান্ত বা হসন্ত বা হলন্ত অক্ষর বলে। ব্যঞ্জনান্ত অক্ষর বদ্যাক্ষর নামেই বেশি পরিচিত। এই যে এতগুলো অক্ষরের প্রকারভেদ আমি পড়লাম, এগুলো সহজভাবে বলতে গেলে আমি বলতে পারবো যে অক্ষর দুই প্রকার, একটি হচ্ছে মুক্তাক্ষর এবং একটি হচ্ছে বদ্যাক্ষর। মুক্তাক্ষর সবসময় মুক্ত, বদ্যাক্ষর সবসময় বদ্ধ। কিছু কিছু অক্ষর রয়েছে যেগুলো স্বরবর্ণ দিয়ে গঠিত হলেও বদ্যাক্ষর, সেগুলোকে আমরা বলবো স্বরান্তিক অক্ষর। যেমন ওই, পরে হচ্ছে আউ, দুই, তুই, খাই ইত্যাদি। কেমন? তো পূর্বে উল্লেখ করা হয়েছে ওই, ঔ বা এই জাতীয় অক্ষর উচ্চারণের তারতম্যের কারণে যৌগিক স্বরান্ত অক্ষর, আবার কখনো স্বরান্তিক বদ্যাক্ষরও হতে পারে। এ জাতীয় অক্ষর এক ঝোঁকে উচ্চারিত না হয়ে দুইবার উচ্চারিত হলে এ ধরনের স্বরান্তিক বদ্যাক্ষর মাত্রা বিচারে মুক্তাক্ষরের মতো এক মাত্রার মান পায়। কেমন? আমরা এখন যাব মাত্রায়। মাত্রা কি? দেখুন স্ক্রিনে একটি ছোট নোট দেওয়া হয়েছে যে মাত্রা কি। মাত্রা আপনাকে জানতে হবে। মাত্রা না জানতে পারলে আপনি ছন্দ জানতে পারবেন না, আপনি ছন্দকে বিশ্লেষণ করতে পারবেন না, আপনি কোনো কবিতা পড়ে বুঝতে পারবেন না যে এটি কোন ছন্দে রচিত, কোন মাত্রায় রচিত। তো মাত্রা, ছন্দের ক্ষেত্রে মাত্রা কথাটির মূল তাৎপর্য হচ্ছে অক্ষর উচ্চারণের সময় বা কাল পরিমাপ, অর্থাৎ এক একটি অক্ষর উচ্চারণের নিম্নতম কাল পরিমাপকে বলা হয় মাত্রা। আমরা ছোটবেলা থেকে অনেক কবিতা পড়ে এসেছি, ক্লাসে আমরা অনেক কবিতা পড়েছি। কবিতা পড়ার পর এই পাঠ পরিচিতিতে আমরা দেখেছি যে এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত, বা এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, বা এই কবিতাটি হচ্ছে গিয়ে অক্ষরবৃত্ত ছন্দে রচিত, অথবা এই কবিতাটি সনেট, এটি হচ্ছে চৌপদী ছন্দে রচিত, ত্রিপদী ছন্দে রচিত, ইত্যাদি ইত্যাদি। এই ছন্দগুলো কোত্থেকে এসেছে? এগুলো এসেছে মাত্রার বিচারে। এই মাত্রা আমরা এখন পড়ছি। মাত্রা হচ্ছে তিন প্রকার মূলত। স্বরবৃত্ত ছন্দ, মানে মাত্রা হচ্ছে তিন প্রকার। আমরা আগে জানবো ছন্দ হচ্ছে তিন প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। আমি মাত্রা কেন তিন প্রকার বললাম, এই তিন প্রকারের উপর ভিত্তি করে কিন্তু মাত্রা নিরূপণ করা হয়। কেমন? আচ্ছা, মাত্রা হচ্ছে, আবারও বলছি, যে এক একটি অক্ষর উচ্চারণের নিম্নতম কাল পরিমাপকে বলা হয় মাত্রা। ছন্দের প্রকৃতি অনুসারে অক্ষরের মাত্রা স্থির করতে হয়। যেমন স্বরবৃত্ত ছন্দ। আমি আরেকটা কথা বলি যে একটি কবিতা আপনাকে যদি কেউ পড়তে দেয়, আপনি সেই কবিতাটি পড়েই বুঝতে পারবেন যে এই কবিতাটি কোন ছন্দে রচিত হয়েছে। অনেক সময় অনেক কবিও জানে না যে তার কবিতাটি সে কোন ছন্দে রচনা করেছে। সমালোচক
বা সাহিত্য পড়া একজন ছাত্র ঠিক ওই কবিতাটি পড়ে বলেই দেয় যে এইটি কি কবিতা হয়েছে বা এটি কি কবিতা হয়নি, অথবা এটি কবিতা হলে এটি কোন ছন্দে রচিত হয়েছে, এটি এটিতে মাত্রার বিচারে কোন মাত্রা, এখানে কতগুলো মাত্রা বসেছে, এগুলা কিন্তু একজন সমালোচক বা একজন সাহিত্যের স্টুডেন্ট এগুলা বলতে পারবে। তো এগুলা বলতে হলে আমাদেরকে মাত্রা জানতে হবে, আমাদেরকে অক্ষর চিনতে হবে। তো এই মাত্রা হচ্ছে স্বরবৃত্ত ছন্দের, আমরা জানি যে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ, 3 প্রকার ছন্দ মূলত। এই স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে আমরা আগে আলোচনা করছি। স্বরবৃত্ত ছন্দে বদ্যাক্ষর সব সময় এক মাত্রা পাবে এবং প্রতি ছন্দেই তো মুক্তাক্ষর এক মাত্রা পায়, তবে কিছু কিছু ক্ষেত্রে মুক্তাক্ষর 2 মাত্রা পায়, সেগুলো আমরা পরে আলোচনা করব। আমরা আপাতত ধরেই নিই যে মুক্তাক্ষর সব সময় এক মাত্রা পায়। কেমন? তো আমাদের ঝামেলা হচ্ছে বদ্যাক্ষরকে নিয়ে। বদ্যাক্ষর স্বরবৃত্ত ছন্দের প্রত্যেকটি বদ্যাক্ষর এক মাত্রা পাবে। হ্যাঁ, মাত্রা বৃত্ত ছন্দেও প্রত্যেকটি বদ্যাক্ষর এক মাত্রা পাবে। আমাদের ঝামেলা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের বদ্যাক্ষরে মাত্রা নিয়ে। অক্ষরবৃত্ত ছন্দের কোনো একটি শব্দের প্রথম এবং মাঝের বদ্যাক্ষরটিতে এক মাত্রা পাবে এবং শেষের বদ্যাক্ষরটিতে পাবে 2 মাত্রা। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দেখুন সুন্দর করে। সুন্দর শব্দের একটি উদাহরণ দেওয়া আছে। সুন্দর, এখানে 2টি অক্ষর রয়েছে এবং 2টি বদ্যাক্ষর। হ্যাঁ, স্বরবৃত্ত ছন্দের বিচারে সুন্দর এটি 2টি বদ্যাক্ষর হলে 2টি এক মাত্রা করে 2 মাত্রা পাচ্ছে। আবার মাত্রাবৃত্ত ছন্দের বিচারে এটি সুন্দর, শুন বদ্যাক্ষর, দর বদ্যাক্ষর, বদ্যাক্ষরের উপরে 2টি মাত্রা, এজন্য এই মাত্রাবৃত্ত ছন্দের বিচারে সুন্দর শব্দটি 2 2 4টি মাত্রা পাচ্ছে। আবার অক্ষরবৃত্ত ছন্দের বিচারে এই সুন্দর শব্দটি সুন্দর এই শব্দের শুরুতে বদ্যাক্ষর হওয়ায় এক মাত্রা পাচ্ছে এবং দর এটি হচ্ছে শব্দের শেষে বদ্যাক্ষর থাকায় 2 মাত্রা পাচ্ছে। তো এখানে মোট 3 মাত্রা পাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে মাত্রা কিভাবে হিসাব করতে হয়, হ্যাঁ, মাত্রা কিভাবে দিতে হয় এবং ছন্দ কি। তো আমরা এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পর্ব। পর্ব কি? পর্ব দেখুন, জ্যোতির দ্বারা পর্ব নির্ণীত হয়। এক নিঃশ্বাসে চরণের যতটা অংশ উচ্চারণ করা যায় ওই অংশটিকে হচ্ছে এক পর্ব। এক নিঃশ্বাসে চরণের যতটা অংশ উচ্চারণ করা যায় ওই অংশটিকে হচ্ছে পর্ব। এক জ্যোতি থেকে পরবর্তী জ্যোতি পর্যন্ত অংশকে পর্ব বলা হয়। নিচে একটু দেখুন, 2টি লাইন দেওয়া আছে কবিতার। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই যে আমি কবিতাটি আবৃত্তি করার সময় বাঁশ বাগানের বলার সময় একটু থামলাম, মাথার ওপর থামলাম, চাঁদ উঠেছে থামলাম, ওই, এই যে থামলাম, এই থামাটা হচ্ছে পর্ব। বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। উপরে 2টি চরণে 4টি করে জ্যোতি পড়েছে, ফলে প্রত্যেকটি চরণ 4টি ভাগে বিভক্ত হয়েছে। এই বিভক্ত প্রতিটি ভাগই এক একটি পর্ব। আবার নিচে আরেকটি উদাহরণ দেওয়া আছে, সেটি আপনি দেখেন। হ্যাঁ, আমি কবি যত কামারের আর কাঁসারির আর ছুতুরের মোটে মজুরের, আমি কবি যত ইতরের, আমি কবি ভাই কর্মের আর ঘর্মের, বিলাস বিবশ মর্মের মতো স্বপ্নের তরে ভাই, সময় সে হায় নাই। এ হচ্ছে পর্ব। আমরা এখন জানব চরণ কি। চরণ হচ্ছে কবিতার, চরণ বলতে একটি পূর্ণ বাক্যকে ধরা হয়। যেমন একটি উদাহরণ দেওয়া আছে এখানে, এই যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এটি হচ্ছে একটি চরণ। হ্যাঁ, অর্থাৎ মহাভারতের কথা অমৃত সমান, আমার কিন্তু এই কথাটিতে বাক্যটি পূর্ণ হয়নি। বাক্যটি পূর্ণ হয়েছে তখন যখন আমি বলছি কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। আবার নিচে আরেকটি উদাহরণ দেওয়া আছে, এত বড় এই ডাকাতের দলে আমি একা গেও কবি। এ হচ্ছে চরণ, অর্থাৎ কবিতার চরণ হচ্ছে একটি পূর্ণ বাক্য। আবার নিচে দেখুন পংক্তি। পংক্তি হচ্ছে
ইংরেজি লাইন বলতে আমরা যা বুঝি পংক্তি হচ্ছে তাই। এই যে একটি উদাহরণ এখানে দেই। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, এখানে 3টি লাইন পাচ্ছি, অর্থাৎ এখানে 3টি পংক্তি। আবার নিচে যদি বলি যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, 2টি লাইন পাচ্ছি, এই 2টি হচ্ছে পংক্তি। আমরা এখন যাব হচ্ছে স্তবকে। স্তবক কি? স্তবক হচ্ছে ভাবপূর্ণ চরণগুচ্ছই হচ্ছে স্তবক। ভাবপূর্ণ চরণগুচ্ছকে স্তবক বলে। আমি একটু কবিতা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্ক্রিনে দেখে তাকিয়ে দেখুন, একটি কবিতা দেখা যাচ্ছে। এই কবিতাটির মধ্যে আপনি স্তবক পাবেন, পংক্তি পাবেন এবং চরণ পাবেন, সব পাবেন। তো আমি কবিতাটি দেখেন, লেখা আছে, অপমানটা কত বড় দেখব না তা মুখ তুলে, কষ্টটাকে ছায়ায় ফেলে হাসবো সদা প্রাণ খুলে, ভালোবাসা পাবে সবাই আঘাত পাবে না কেহ, বুকটা দিয়ে রাখবো ঢেকে উৎপীড়িতের দেহ। এই যে আমি 4টি লাইন অর্থাৎ 4টি পংক্তি আবৃত্তি করলাম। এখানে পংক্তি হয়েছে মোট 4টি এবং চরণ হয়েছে 2টি। আবার নিচের 4টি লাইন আপনারা পড়ুন, দেখুন এই 4টি হচ্ছে, এখানে মোট দেখুন 1 2 3 4 4টে করে 4টা প্যারা, প্রতি প্যারা হচ্ছে স্তবক। স্তবক হচ্ছে যেখানে ভাবটা পূর্ণ প্রকাশিত হয়। ভাবপূর্ণ চরণগুচ্ছকে স্তবক বলে। গাছের ফুল গাছেই থাকবে, ছিঁড়ে নেব না হাতে, পাখি যখন বসবে ডালে ঢিল ছুড়ব না তাতে, হাঁটার সময় পিঁপড়েগুলো মারিয়ে যাব না পায়, কুকুর দেখলে লাঠি দিয়ে আঘাত করব না গায়ে। এই যে আমার ভাবটা এখানে পুরোপুরি প্রকাশ পেয়েছে, এই জন্য এটি একটি স্তবক। তো এই যে এই 16 লাইনের এই কবিতাটিতে মোট 4টি স্তবক রয়েছে, 8টি চরণ রয়েছে এবং 16টি পংক্তি রয়েছে। এটা আপনারা দেখবেন। আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যাব, সেটা হচ্ছে লয় বা গতি। লয় বা গতি। কবিতা পড়ার সময় কখনো দ্রুত, কখনো টেনে টেনে, আবার কখনো ধীরে ধীরে পড়তে হয়। কবিতার এই গতি বেগ বা ছন্দ দোলাকে ছন্দের লয় বলা হয়। আপনি একটি কবিতা পড়বেন, সেই কবিতাটি যে লয়ে পড়বেন বা যে গতিতে পড়বেন, আরেকটি কবিতা কিন্তু সেই গতি পাবে না। অর্থাৎ মোট সবগুলো বাংলার সবগুলো কবিতাকে 3টি গতিতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বিলম্বিত লয়, দ্রুত লয় এবং ধীর লয়। দ্রুত লয়ের সাথে স্বরবৃত্ত ছন্দ জড়িত, মাত্রাবৃত্ত ছন্দের সাথে বিলম্বিত লয় জড়িত এবং অক্ষরবৃত্ত ছন্দের সাথে ধীর লয় জড়িত। অর্থাৎ স্বরবৃত্ত ছন্দের সবগুলো কবিতা দ্রুত লয়ে পড়তে হবে। আমি একটি উদাহরণ দিচ্ছি, দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। এটা হচ্ছে আমি দ্রুত লয়ে পড়লাম। আবার মাত্রাবৃত্ত ছন্দের একটি লয় হচ্ছে বিলম্বিত লয়। আমি পড়ছি, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অর্থাৎ দ্রুত লয়ে আমি যে কবিতাটি পড়লাম, বিলম্বিত লয় কিন্তু ওই গতিতে আমি পড়লাম না, আরেকটু ধীরে পড়লাম। তো এটা হচ্ছে বিলম্বিত লয়। সবচেয়ে বা আরেকটি লয় হচ্ছে ধীর লয়, এটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের সাথে জড়িত। অক্ষরবৃত্ত ছন্দের সকল কবিতা ধীর লয়ে পড়তে হবে। যেমন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর, হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। এই হচ্ছে আমাদের লয়।
হ্যাঁ, আবার যদি আপনি স্বরবৃত্ত ছন্দের একটি ছড়াকে যদি আপনি ধীর লয়ে পড়েন, যেমন বিশ্বজোড়া এটাকে বলি, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এটা কিন্তু হচ্ছে না, এটি লয় হচ্ছে না, কবিতার যে ভাব এটা আমি লয়ের মাধ্যমে প্রকাশ করতে পারছি না। এই জন্য আমাকে এই কবিতার জন্য যে লয়টি বাছাই করতে হবে সেটা হচ্ছে দ্রুত লয়। অর্থাৎ লয় জানার আগে আপনাকে জানতে হবে ছন্দ, যে ছন্দে যে কবিতা রচিত। স্বরবৃত্ত ছন্দের রচিত কবিতাগুলো হবে দ্রুত লয়ে, মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতাগুলো পড়তে হবে বিলম্বিত লয়ে, এবং অক্ষরবৃত্ত ছন্দের রচিত কবিতাগুলো পড়তে হবে আমাদেরকে ধীর লয়ে। কেমন? তো আমরা জানলাম লয় এবং ছন্দ সম্পর্কে। তো আরও অনেকগুলো কবিতা আছে, যেমন হচ্ছে চৌপদী, ত্রিপদী, সনেট। এই সকল ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের বিভিন্ন প্রকারভেদ। আমরা এই প্রকারভেদগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তার আগে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ছন্দ বিশ্লেষণের ব্যবহৃত বিভিন্ন চিহ্ন। এই বিষয়টি দেখুন, এই চিত্রটি দেখুন। অর্থাৎ মুক্তাক্ষরকে আমরা কিভাবে প্রকাশ করব। মুক্তাক্ষরের উপরে একটি আমরা চাঁদের মতো চিহ্ন দিয়ে প্রকাশ করব, যেটি মুক্তাক্ষর। আবার বদ্যাক্ষরের উপরে আমরা একটি সমান চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব। আবার এক মাত্রা বিশিষ্ট মুক্তাক্ষরের উপরে আমরা চাঁদের মতো দিয়ে উপরে একটি এক লিখব বা এক দাঁড়িয়ে দেবো, সেটি হচ্ছে এক মাত্রা আমাদেরকে প্রকাশ করবে। এবং এক মাত্রা বিশিষ্ট বদ্যাক্ষরের উপরে আমরা ওই মাত্রা দিয়ে একটি দাঁড়ি দেব। আবার দুই মাত্রা বিশিষ্ট বদ্যাক্ষর আমরা দুইটি দাঁড়ি দিয়ে প্রকাশ করব। এইভাবে জ্যোতি পর্বচিহ্নের যে একটা চিহ্ন, অর্ধজ্যোতির একটি চিহ্ন, এরকমভাবে কয়েকটি চিহ্ন দেওয়া আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা এই ক্লাসে মোটামুটি ছন্দ সম্পর্কে আলোচনা করলাম। তবে ক্লাস শেষে যে দুটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণে অক্ষর ভাঙতে হবে, অক্ষর চিনতে হবে, মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর আলাদা করতে হবে, এবং মাত্রা আপনাদেরকে বুঝতে হবে, তাহলেই আপনারা ছন্দ সম্পর্কে জানবেন। তো আজকে ক্লাসে আশা করি যে এইগুলো বোঝার জন্য যথেষ্ট পরিমাণে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। আপনারা ক্লাসে আরও পড়েছেন, বইয়ের মধ্যে আরও পড়বেন, এই আলোচনাগুলো শুনবেন। আশা করি তাহলে আপনারা ছন্দ সম্পর্কে মোটামুটি জানতে পারবেন, মাত্রা জানতে পারবেন, অক্ষর ভাঙতে পারবেন, অক্ষর বিশ্লেষণ করতে পারবেন, এবং হচ্ছে মুক্তাক্ষর এবং বদ্যাক্ষরের পার্থক্য ধরতে পারবেন। আমরা আগামী ক্লাসে ছন্দের শ্রেণী বিভাগ নিয়ে ছন্দের যাবতীয় আলোচনাগুলো করব। এই পর্যন্ত আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে, এবং আগামী ক্লাস পর্যন্ত আমরা থাকছি। আগামী ক্লাসে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।